যদি কোনো ষড়যন্ত্র হয় কিংবা তার কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে ওনার তো উচিত রাজনৈতিক যত সংগঠনগুলো আছে, পাশাপাশি রাষ্ট্রের যত স্টেক হোল্ডার আছে সকলকে ডাকবে, ডেকে তাদেরকে জানাবে যে আমার এই সমস্যার কারণে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারছি না, আপনারা যদি এই সমস্যা থেকে কোনো সমাধান দিতে পারেন তাহলে আমি রাষ্ট্র পরিচালনা করব। তার উচিত ছিল যাদের কাছে জানানো, তিনি সেটা না করে তিনি কি করলেন, এনসিপির আহ্বায়ক তাকে জানালেন। তো আমার প্রশ্ন, এনসিপির নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র কিনা? যদি নাহিদ ইসলাম সরকারের মুখপাত্র না হয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূসের পদত্যাগের খবর কেন নাহিদ ইসলামের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে? এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। নাহিদ ইসলামের মাধ্যমে কেন ডক্টর ইউনূস সাহেব এই খবর সবার কাছে পৌঁছাইল? আমি মনে করি ডক্টর ইউনূসের তার প্রজ্ঞা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সে সর্বজন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু এই যে আচরণটা আসলে তিনি করেছেন কিনা, নাকি আমরা গত একটা নিউজে দেখলাম মানব জমিনের যে একটা নিউজ, তার চতুর্পাশে নাকি 7 সদস্যের একটা অশুভ চক্র তার পিছনে ঘোরাফেরা করছে। এটা কি ডক্টর ইউনূসই করছে, নাকি যে অশুভ চক্রর কথা বলা হচ্ছে এই চক্রটাই এই মানে এই কাজগুলো করছে তাকে বিতর্কিত করার জন্য? এটা আমরা জানতে চাই। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সাহেবের মতো এমন গ্রহণযোগ্য ব্যক্তি তারা এরকম কাজ হতে পারে না যে তার কাছে রাষ্ট্র পরিচালনা করা সমস্যা হচ্ছে কিংবা তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা নাহিদ ইসলামকে জানাবেন। আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য মতামত মনে হয় নাই। যেটা মানব জীবনের মাধ্যমে আমাদের কাছে আসছে, আমার কাছে মনে হয় এই অশুভ চক্ররাই এরকম ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং বিগত কিছুদিন ধরে যে এনসিপির কর্মকাণ্ডে সারা দেশের মানুষ যে হতাশ হচ্ছে সেটাকে ডাকার জন্য এই অশুভ চক্রটাই এরকম কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি ডক্টর ইউনূস সাহেব, যেহেতু আমরা তার প্রতি আস্থা বিশ্বাস এখনো পর্যন্ত রাখি, আমরা প্রত্যাশা করব সারা দেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকে তার সাথে যে সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তিনি তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন। এবং পাশাপাশি আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম, একটা মানে পকেট বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এর একটা পরিষদ হিসাবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। সরকার ভালোভাবে সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে। এবং পাশাপাশি আমাদের যে আজকের দাবি, সাম্য হত্যার বিচার করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, এবং বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসছে নিরাপদ ক্যাম্পাস দিবেন, আমরা প্রত্যাশা রাখবো অতি দ্রুত তারা যেন নিরাপদ ক্যাম্পাস সে শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছে সে ব্যাপারে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সানাউল্লাহ হককে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য শুরুতেই একটা কথা বলেছি, এর জন্য একমাত্র প্রধান দায়ী হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর এখন মতানৈক্য। আপনারা জানেন যে গতকালই এই মতানৈক্য থেকে কিভাবে ঐক্যমতে এসে একটা জাতীয় সরকার গঠন করা যায় সেটা নিয়ে গতকালই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আপনারা জেনে থাকবেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি যে একটা নিষিদ্ধ সংগঠনের হিজবুত তাহরির, যাদের সাথে সরাসরি জঙ্গিবাদের সাথে
তুলনা করা যায় এবং তাদের মূলক আচরণ আমরা দেখেছি। সুতরাং সেই সংগঠনের একজন নেতাকে বিএনসিসির প্রশাসক হিসাবে বসানো হয়েছে। আমরা কয়েক দফায় বলেছি যে এরকম একটা প্রশাসককে যারা বসিয়ে তারা যেন দ্রুতই সেই প্রশাসককে সেখান থেকে অপসারণ করে, নতুবা ছাত্র অধিকার পরিষদ থেকে কঠোরতম আন্দোলন এবং কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। ছাত্র অধিকার পরিষদ কয়েকটা দাবি নিয়ে আজকে এই সংবাদ সম্মেলন করছে। ডাকসুর সাম্য হত্যার বিচার, জাতীয় সরকার গঠন এবং বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে উত্তরণ করার যে পন্থা, সেই পন্থা খোঁজার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা স্পষ্টতই দেখি, যদি আমরা পলায়নকৃত ফ্যাসিবাদের দোসর, পলায়নকৃত যে শক্তি যারা এই 24-এর অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়েছে, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের প্রতিটা অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং ষড়যন্ত্রের অংশ হিসাবেই গতকাল আপনারা যাত্রাবাড়িতে দেখতে পাবেন, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, 5 থেকে 7 জনের মতন আহত হয়েছে। সুতরাং এই ধরনের অপকর্ম এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এই যারা দেশের বাইরে রয়েছে পরাজিত শক্তি, তারা কিন্তু এইগুলো ঘটানোর চেষ্টা করছে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে এই দেশকে, এই জাতিকে একটা ঐক্যমতের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে কিভাবে জাতীয় সরকার গঠন করা যায়, সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অনুরোধ করব। এ পর্যায়ে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্র নেতা নাজমুল হাসান। বক্তব্য রাখবেন ছাত্র নেতা নাজমুল হাসান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গভীর স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। একই সাথে আমরা গতকাল শুনতে পেয়েছি চট্টগ্রামে যুবলীগের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গতকাল শহীদ হাসান, তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে শহীদ হাসানের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই যে আজকে আমাদের নেতৃবৃন্দ কথাগুলো বলেছেন, দেখুন অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সব কিছু পেয়েছে, ছাত্ররা আসলে কি পেয়েছে? আমরা দেখতে পেয়েছি আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি